পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ডেইজি ম্যাম তোমাদের পাশে আছি। আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 5 ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন এর 9, 10 এবং 11 পেজ পড়ব এবং বিভিন্ন কোশ্চেনের সমাধান করব। আমরা গত ক্লাসে 7, 8 পেজ পড়েছি। তোমরা যারা নতুন প্লেলিস্টে ক্লাসগুলো দেখে নেবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন 3.1। দেখো 3.1 এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার গুরুত্ব, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। এখানে নাউনের প্রকারভেদ রয়েছে, বিভিন্ন প্রকারের নাউন রয়েছে, অর্থাৎ নাম বিশেষ্য রয়েছে, বিশেষ্য পদ। এখান থেকে দুটো কাইন্ডসকে আমরা আলোচনা করব, কমন নাউন এবং কালেকটিভ নাউন। কমন নাউন অর্থ সাধারণ নাম এবং কালেকটিভ নাউন অর্থ সমষ্টিগত নাম। লুক এট দ্য ওয়ার্ডস, শব্দগুলোর দিকে দেখো। স্কুল, গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট ইন দ্য টেক্সট। তোমাদের বইয়ের মধ্যে বিদ্যালয়, বাগান, ফুল, গাছ এই ওয়ার্ডগুলো কিন্তু আছে। দিজ আর কমন নাউন্স, বলা হচ্ছে এগুলো কমন নাউন অর্থাৎ সাধারণ নাম। তাহলে সাধারণ নাউনের আমরা ডেফিনিশন বা সংজ্ঞা বলতে পারি, a common noun refers to a general name of an object। লক্ষ্য করে দেখো, of an object, a place, group or item. A common noun refers to a general name of an object, place, group or item. তাহলে সাধারণ নাম বলতে কোনো একটি বস্তু, জায়গা, দল অথবা প্রকারভেদের সাধারণ নামকেই বোঝাবে। এক্সাম্পলস অফ কমন নাউন্স, এখানে এক্সাম্পল দেয়া হয়েছে এই চারটি বিষয়ের উপর, অর্থাৎ বস্তু, জায়গা, সমষ্টি এবং আইটেমের উপর যে সাধারণ নামগুলো রয়েছে তার উপর চারটি সেন্টেন্স এখানে সাজানো আছে। তোমরা লক্ষ্য করো যে ওয়ার্ডগুলোতে বোল্ড করা আছে অর্থাৎ কালো মার্কিং করা আছে, সেইগুলো হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে চলো দেখি। আই বট এ পেন ইয়েস্টারডে, গতকালকে আমি একটি কলম কিনেছি। এই যে পেন, পেন ওয়ার্ডটি হচ্ছে কমন নাউন। কমন অবজেক্ট, এটা একটি অবজেক্ট অর্থাৎ বস্তু। কলম সাধারণ নাম, তাই এটা হচ্ছে কমন নাউন। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তো কমন প্লেস, স্কুলটা একটা কমন প্লেস, সাধারণ নাম, এই জন্য হচ্ছে কমন প্লেস। Only 10 students submitted tomorrow homework today. শুধুমাত্র 10 জন শিক্ষার্থী বাড়ির কাজ জমা দিয়েছে। কমন গ্রুপ, দেখো স্টুডেন্টস ওয়ার্ডটা একজন শিক্ষার্থী নয়, এখানে অনেক কয়েকজন শিক্ষার্থীর সমষ্টিগত অবস্থা বোঝাচ্ছে, তাই স্টুডেন্টস হবে কমন গ্রুপ। এগুলো সবগুলি নাউন, কিন্তু এগুলোর উপর ভিত্তি করে এগুলোকে সেই কমন অবজেক্ট, কমন প্লেস, কমন গ্রুপ, কমন আইটেম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দ্য কার ইজ আউট অফ ফুয়েল, গাড়ির তেল বা জ্বালানি শেষ হয়ে গেছে। তো ফুয়েলটা হচ্ছে কমন আইটেম। অ্যাগেইন, আবার লুক এট দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো দেখে দেখো। সোয়ার্ম, ক্লক, গ্রুপ, সেট ইউজড ইন দ্য টেক্সট। ঝাঁক, দল, গ্রুপ দল, সমষ্টি, সেট সেট তোমাদের টেক্সটের মধ্যে ব্যবহার করা হয়েছে। These are naming words, এগুলো কিন্তু নাম শব্দ। They indicate a group of animals, এগুলো নির্দেশ করে, এখন দেখো এখানে এগুলো কি নির্দেশ করতেছে, a group of animals, a group of animals, এগুলো কিন্তু একটা গ্রুপ অফ অ্যানিমেলস অথবা দেখো they indicates a group of animals, people and objects। তাহলে কালেকটিভ কমন নাউন গুলো, এই কালেকটিভ নাউন গুলো দেখো গ্রুপ, অর্থাৎ এগুলো সমষ্টিগত অবস্থা বোঝাচ্ছে কার, প্রাণীর, মানুষের এবং বস্তুর। এখানে কিন্তু এন অর্থাৎ একটির অবস্থা বোঝাইছিল, মানে একটি নামকে বোঝানো হয়েছিল, যে সাধারণ নামকে আমরা চিহ্নিত করব কমন নাউন হিসেবে, কিন্তু কালেকটিভ নাউনে আমাদের সমষ্টিগত অবস্থাকে বুঝাবে। তাহলে আমরা কালেকটিভ নাউনের ডেফিনেশনটা দিই এভাবে, আ কালেকটিভ নাউন is the name of a specific group of people, animals or things। কালেকটিভ নাউন বলতে বোঝায় the name specific অর্থাৎ নির্দিষ্ট স্পেসিফিক গ্রুপ অফ পিপল, মানুষের দলকে, অ্যানিমেলের দলকে অথবা বস্তুর দলকে। এক্সাম্পলস হিসেবে এই দেখো,
এই গ্রুপগুলোকে আবার আলাদা টেবিলের মধ্যে সুন্দর করে সাজানো আছে। গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে কি কি আসতে পারে? আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, অর্থাৎ সঙ্গীত শিল্পীদের একটি ব্যান্ড, বা এটাও কিন্তু দল। আ বোর্ড অফ ডিরেক্টরস, পরিচালকদের বোর্ড, এটাও একটা দল বা গোষ্ঠী। আ টিম অফ অ্যাক্টরস, অভিনেতাদের দল। তাহলে মানুষের ক্ষেত্রে আ ব্যান্ড, এ বোর্ড, এ টিম ব্যবহৃত হয়েছে। গ্রুপ অফ এনিমেলস এর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়েছে? আ ফ্লক অফ শিপ, ভেড়ার দল। আ হার্ড অফ ডিয়ার, হরিণের দল। আ প্যাক অফ ওয়াইল্ড ডগস, বন্য কুকুরের দল। তাহলে গ্রুপ অফ এনিমেলস এর ক্ষেত্রে ফ্লক, আ হার্ড, আ প্যাক ব্যবহৃত হয়েছে। গ্রুপ অফ থিংস, দেখো থিংস এর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে কি দেওয়া হয়েছে? আ পেয়ার অফ শুজ। তুমি মনে রাখবে শু এর ক্ষেত্রে অবশ্যই পেয়ার অফ হবে, অর্থাৎ এক জোড়া। জুতো কখনো একটি হয় না, দুটো মিলে এক জোড়া জুতো হয়, তাই অলওয়েজ আমরা পেয়ার অফ শুজ ব্যবহার করব। প্লিট অফ শিপস, অর্থাৎ জাহাজের বহর। অনেকগুলো জাহাজ সারিবদ্ধভাবে যাচ্ছে, এগুলোকে বলা হবে ফ্লিট, বহর। আ বান্স অফ ফ্লাওয়ার্স, ফুলের গুচ্ছ। অনেকগুলো ফুল যখন একখানে বাঁধা থাকবে সেটা কি হবে? বান্স অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ একগুচ্ছ ফুল। তাহলে গ্রুপ অফ থিংস এর ক্ষেত্রে আ পেয়ার, আ ফ্লিট, আ বান্স ব্যবহার করা হয়েছে। এখন চলো আমরা 4.1 এ দেখবো কি আছে। Fill in the blanks with the correct collective noun from the box. শূন্য স্থানগুলো পূরণ করো। দ্য কারেক্ট, সঠিক কালেকটিভ নাউন, সঠিক সমষ্টিগত নাম, ফ্রম দ্য বক্স, এই বক্সের ভিতর থেকে। এই বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবগুলোই কালেকটিভ নাউন এর ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোকে নিয়ে তোমাদের এই শূন্য স্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে শব্দ 5টি আমরা দেখবো। সোয়ার্ম, ঝাঁক। ফ্লক, এটাও দল। গ্রুপ, সমষ্টিগত অবস্থা বা দল। পেয়ার, জোড়া। সেট। তাহলে এটা এই 5টি ওয়ার্ডকে আমরা 5টি সেন্টেন্সের মধ্যে বসাবো, এবং কোনটিতে বেশি ভালো লাগবে আমরা সেই অনুযায়ী বসাবো। তা চলো দেখি। হ্যাঁ, এখানে আমি রেডি করে রেখেছি, তোমরা একটু দেখে নাও। এ ড্যাশ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। পিপল যখন আসবে তখন অবশ্যই তোমরা গ্রুপ ওয়ার্ডটি ব্যবহার করবে। মানুষের ক্ষেত্রে গ্রুপ হয়। আ গ্রুপ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, একটা মানুষের দল মাঠের মধ্যে কাজ করছে। We saw a swarm of butterflies flying over the flowers. We saw, আমরা দেখেছিলাম, a swarm of butterflies, অর্থাৎ প্রজাপতির একটি ঝাঁক। আমরা বইয়ের মধ্যে টেক্সটের মধ্যে পড়েছি বাটারফ্লাই, সোয়ার্ম অফ বাটারফ্লাই। তাহলে এখানে সোয়ার্ম আমরা দেব। ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স, ফুলের উপরে উড়াউড়ি করছে, ফ্লাইং, উঠছে। There is dash of birds on the trees. There is, বার্ডের ক্ষেত্রে আমরা ফ্লক ব্যবহার করব। There is flock of birds on the trees. পাখিদের দল গাছের উপরে। We used a set of gardening tools. দেখো, we used a set ব্যবহার করেছি এখানে, কারণ গার্ডেনিং টুলস অর্থাৎ বাগানের যে যন্ত্রপাতি, টু ক্লিন দ্য গার্ডেন, বাগান পরিষ্কারের জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলোকে এক কথা বলা হয় গার্ডেনিং টুলস। এবং এই গার্ডেনিং টুলস গুলো কিন্তু একটা সেট, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের বস্তু থাকে, যেমন কাস্তে, কোদাল, র‍্যাক, আমরা এগুলো কিন্তু বইতে পেয়েছিলাম। তাই আমরা একটা সেট ব্যবহার করব, সেট ওয়ার্ডটি ব্যবহার করব। শি বট আ ড্যাশ অফ শুজ, তাহলে আমরা বলেছিলাম যে শুজের ক্ষেত্রে আমরা অলওয়েজ পেয়ার ব্যবহার করব। তাহলে শি বট আ পেয়ার অফ শুজ। এখন চলো আমরা 4.2 দেখবো। রিড দ্য সেন্টেন্সেস বিলো, নিচের সেন্টেন্স গুলো পড়ো। ফাইন্ড অল দ্য কমন নাউন্স এন্ড দ্য কালেকটিভ নাউন্স, রাইট দেম ইন দ্য কারেক্ট কলাম বিলো। এখানে খুঁজে বের করতে হবে কমন নাউন এবং কালেকটিভ নাউন গুলো। এই প্রতিটি সেন্টেন্সের মধ্যে কোনটি কালেকটিভ নাউন এবং কোনগুলো কমন নাউন সেগুলো আমরা খুঁজে বের করব, এবং এখানে দুটো টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে আমরা এগুলোকে আলাদা করব। তাহলে চলো দেখে নেই। A group of students visited the museum. এই সেন্টেন্সটির মধ্যে কোনটি কালেকটিভ নাউন এবং কোনটি কমন নাউন? গ্রুপ বলতে আমরা বুঝবো কালেকটিভ নাউন, স্টুডেন্টস কমন নাউন, মিউজিয়াম কমন নাউন।
ওকে, আমরা এখানে বি নম্বর দেখব। মাই ডগ সেজড আ ফ্লক অফ হেন্স ইন দ্য ইয়ার্ড। আমার কুকুর সেজ তাড়া করছিল ফ্লক অফ হেন্স অর্থাৎ মুরগির দলকে ইন দ্য ইয়ার্ড, উঠোনের মধ্যে। তাহলে এখানে ডগ আসবে অবশ্যই। আমরা এর আগে পড়েছিলাম পেন, তাই না? তাহলে এগুলো হচ্ছে সাধারণ নাম। উঠোন, হেন্স, এগুলো সবগুলো আমাদের চলে আসবে কিসের মধ্যে? কমন নাউনের মধ্যে। ডগ, হেন্স, ইয়ার্ড। আর কালেকটিভ নাউনের মধ্যে চলে যাবে ফ্লক। the teacher bought a box of pencils for the class. The teacher, তাহলে টিচার আসবে কমন নাউন, পেন্সিল আসবে কমন নাউন, ক্লাস আসবে কমন নাউন। আর কালেকটিভ নাউনে কি যাবে? বক্স। দেখো বক্স একটা গ্রুপ, অর্থাৎ বক্সের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো জিনিস একসঙ্গে রাখতে পারি, তাই এটা একটা সমষ্টিগত অবস্থা, তাই আমরা বক্সকে নিব কালেকটিভ নাউনে। দুই নম্বর আছে ব্যান্ড অফ মিউজিশিয়ানস প্লেড ওয়ান্ডারফুল সংস। তাহলে এই সেন্টেন্সটা থেকে ব্যান্ড, আমরা অবশ্যই ব্যান্ডকে নিব কালেকটিভ নাউনে। তোমরা জানো মিউজিশিয়ানস হচ্ছে সঙ্গীত শিল্পীরা, এগুলো কি? এরা হচ্ছে সাধারণ নাম, তাই আমরা কমন নাউনের মধ্যে দিব। সংস, গান, এটাও কমন নাউনের মধ্যে আসবে। এই নাম্বারটা দেখো, উই স এ সোয়ার্ম অফ বিজ নিয়ার দ্য বিগ ট্রি। সোয়ার্ম কালেকটিভ নাউনের মধ্যে যাবে, বিজ অর্থাৎ মৌমাছিরা, এখানে বিজ আসবে এখানে কমন নাউনে, এবং ট্রি আসবে কমন নাউনে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ওকে, আমাদের 4.2 হয়ে গেছে। আমরা এখন 4.2 করে ফেলেছি, আমরা এখন 4.3 তে যাব। দেখো 4.3 তে আছে রিঅ্যারেঞ্জ। Rearrange the jumbled word to make meaningful sentences. Now write the sentences in your exercise book. এগুলো জাম্বেল ওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ এলোমেলো ভাবে কিছু ওয়ার্ড গুলো দেওয়া আছে, সাজানো নেই। রিঅ্যারেঞ্জ, পুনরায় আমাদের সাজাতে হবে। অর্থবোধক বাক্য তৈরি করতে আমরা এই এলোমেলো শব্দগুলোকে আবার সাজাবো। Now write the sentences in your exercise book. এখন সেন্টেন্স গুলো তোমাদের নোট খাতায় লিখো। তাহলে চলো দেখি এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে সাজাবো। 4.3 রিঅ্যারেঞ্জ। দেখো is স্ল্যাশ রেইনিং স্ল্যাশ ইট স্ল্যাশ আউটসাইড, এই সেন্টেন্স গুলো দিয়ে কিন্তু এই সেন্টেন্সটি বা এই ওয়ার্ড গুলো কিন্তু জাম্বেল আকারে আছে, তেলোমেলো আকারে আছে, এর কোনো অর্থ নেই। এটুকু আমরা রিঅ্যারেঞ্জ করবো, পুনরায় সাজাবো এবং একটি অর্থবোধক বাক্যে পরিণত করব। তাহলে আমাদের প্রথমেই সেন্টেন্স তৈরিতে আমরা সাবজেক্টকে প্রথমে নিয়ে আসবো, তারপরে একটা অক্সিলারি ভার্ব দেবো, তারপরে বাক্যের অন্যান্য অংশগুলোকে আমরা বসিয়ে দিব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইট ইজ, ইটের পর অবশ্যই ইজ আসবে। ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। বি নম্বরে দেখো দা সেট সান বিহাইন্ড দা মাউন্টেন্স। এখান থেকে দেখো সান হচ্ছে তোমাদের সাবজেক্ট, তাহলে দা সান, সানের পূর্বে দা হয়, তাই দা সান। দা সানসেটস, সূর্য অস্ত যায়, বিহাইন্ড মানে পিছনে, দা মাউন্টেন্স, পাহাড়ের পিছনে সূর্য অস্ত যায়। সি নাম্বার, ইন দ্য নাইট টুইঙ্কেল দ্য স্টার্স ব্রাইটলি। তাহলে এখানে দ্য স্টার্স হচ্ছে আমাদের নাউন সাবজেক্ট, দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট, রাতের বেলা মিটমিট করে জলে। ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম। দেখো ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম, তাহলে আমরা বলতে পারি বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম, সুন্দর ফুলগুলো ব্লুম মানে প্রস্ফুটিত হয় ইন গার্ডেন, ইন ইন দ্য গার্ডেন, এখানে দা হবে, ইন দ্য গার্ডেন। এখানে আমরা দা দিব একটা, টি ইজ দা। ওকে, এখন পরেরটি দেখো, শি ব্যানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর। তাহলে শি আমাদের সাবজেক্ট, তো শি এর পর অবশ্যই আমরা অক্সিলারি ভার্ব ইজ দিব। শি ইজ ইটিং, সে খাচ্ছে ব্যানানা কলা ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তায়। সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দা ওয়ার ফাতিমা। এখানে দেখো দুটো নাম আছে, সেতু এবং ফাতিমা, তাহলে এই দুটো নামকে আমরা একসঙ্গে অ্যান্ড দ্বারা যুক্ত করব। সেতু অ্যান্ড ফাতিমা ওয়ার লেট ফর দা ক্লাস। জি নাম্বার, দা was girl very little excited to visit জু দা।
দা, তাহলে আমরা দা দেখো, লিটল গার্ল, দ্য লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। ছোট বালিকাটি উত্তেজিত ছিল কি চিড়িয়াখানাটি দেখে। দা আফটার ডিনার উই ওয়াচ টিভি, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে উই ওয়াচ আমরা দেখি, টিভি আফটার দ্য ডিনার রাতের খাবারের পর আমরা টিভি দেখি। সিস্টার মাই অলওয়েজ শেয়ারস টয়েস উইথ হার মি, সিস্টার মাই সিস্টার, তাহলে মাই সিস্টার অলওয়েজ শেয়ারস হার টয়েস উইথ মি, মাই সিস্টার আমার বোন সবসময় ভাগাভাগি করে তার খেলনাগুলো উইথ মি আমার সঙ্গে। লাইক পিকচার্স পেন্টিংস কালারফুল, আই কালারফুল, এখানে সাবজেক্ট হচ্ছে আই লাইক আমি পছন্দ করি, পেন্টিংস চিত্রকর্মগুলো, কালারফুল পিকচার্স মানে রঙিন ছবিগুলো। ওকে, আমরা এখন 4.4 অংশটি করব। দেখো এখানে বলেছে ইমাজিন মনে করো বা ধরো ইউ আর ভিজিটিং আ ফার্ম অর এ জু, মনে করো তুমি একটি ফার্ম অথবা একটা চিড়িয়াখানা পরিদর্শনে গিয়েছো বা দেখছো। রাইট 4 সেন্টেন্সেস ডিসক্রাইবিং হোয়াট ইউ সি, 4টা সেন্টেন্স বা বাক্যের মধ্যে তুমি কি দেখেছো তা বর্ণনা করো। ইউজ কমন নাউন্স এন্ড কালেকটিভ নাউন্স ইন ইয়োর সেন্টেন্সেস, অর্থাৎ তুমি যে সেন্টেন্স গুলো লিখবে সেগুলোতে কমন নাউন এবং কালেকটিভ নাউনের ব্যবহার থাকবে। আন্ডারলাইন দ্য কমন নাউন্স, কমন নাউন গুলোর নিচে আন্ডারলাইন দিতে হবে এবং কালেকটিভ নাউন যেটা ব্যবহার করবে সেটাতে আমরা সার্কেল ব্যবহার করব। দেখো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আ হার্ড অফ কাউস ইজ গ্রাজিং ইন দ্য গ্রিন ফিল্ড। আ হার্ড অফ কাউস অর্থাৎ গরুর পাল ইজ গ্রাজিং মানে ঘাস খাচ্ছে ইন দ্য গ্রিন ফিল্ড, সবুজ মাঠের মধ্যে ঘাস খাচ্ছে। এখানে হার্ড হচ্ছে তোমার পাল যেহেতু, তাহলে সেটা হবে কালেকটিভ নাউন, কাউজ হচ্ছে কমন নাউন, ফিল্ড হচ্ছে কমন নাউন। তাহলে চলো দেখি আমরা সেন্টেন্স গুলো কিভাবে সাজিয়েছি। আমি আমার মতো করে সাজিয়েছি, তোমরা তোমাদের মতো করে আরো সুন্দর করে সাজাতে পারো। আ হার্ড, এখানে দেয়া আছে আ হার্ড অফ কাউস ইজ গ্রাজিং ইন দ্য গ্রিন ফিল্ড, আমি দিয়েছি আ হার্ড অফ ডিয়ার, একটা হরিণের পাল, ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড মাঠের মধ্যে খাচ্ছে, ঘাস খাচ্ছে, তাই না? এটাও হবে। তাহলে এখানে হার্ড হচ্ছে কালেকটিভ নাউন, ডিয়ার হচ্ছে কমন নাউন, ফিল্ড হচ্ছে কমন নাউন। বি নাম্বার, এ ফ্লক অফ বার্ডস ইজ সিটিং অন দ্য ট্রিজ। দেখো এ ফ্লক অফ বার্ডস অর্থাৎ পাখিদের দল, ইজ সিটিং অন দ্য ট্রিজ গাছের উপরে বসে আছে। তাহলে ফ্লক হবে তোমার কালেকটিভ নাউন, বার্ডস এবং ট্রিজ হবে কমন নাউন। সি নাম্বার, আ গ্রুপ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য জু। দেখো পিপলের ক্ষেত্রে আমি বলেছি যে গ্রুপ, তাহলে আমরা এখানে গ্রুপটা ব্যবহার করতে পারি। গ্রুপ অফ পিপল মানুষের দল চিড়িয়াখানায় কাজ করছিল, তাহলে গ্রুপ হবে তোমার কালেকটিভ নাউন, পিপল এবং জু হবে কমন নাউন। ডি হচ্ছে আ টিম অফ স্টুডেন্ট ইজ ভিজিটিং দ্য জু। দেখো একটি দল, ছাত্রছাত্রীদের একটি দল ইজ ভিজিটিং পরিদর্শন এসেছিল জু, অর্থাৎ দেখো অনেকগুলো ছাত্রছাত্রী একটা স্কুল থেকে এসেছে এই চিড়িয়াখানায়, তুমি সেই দৃশ্যটা দেখেছো, এটা তুমি লিখতে পারো। তাহলে টিম হচ্ছে কালেকটিভ নাউন, স্টুডেন্টস কমন নাউন, জু হচ্ছে কমন নাউন। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা ইউনিট 2 এর 9, 10 এবং 11 পেজটি ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।